নিরামিষের দিনগুলোতে বিভিন্ন রকম সবজি আমরা খেয়ে থাকি। এভাবে আলুর দম বানিয়ে খেলে কিন্তু নিরামিষের দিনগুলো জমে যাবে। বা এটা কিন্তু আমরা পুজোর প্রসাদ হিসাবেও এই আলুর দমটা রান্না করে নিতে পারি। দুর্গাপুজোর স্পেশাল এত সুন্দর রেসিপি, চলো দেখে নেওয়া যাক কী। নমস্কার সবাইকে, শুভ সকাল। সুমিজ ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আজকের রেসিপিটা এখান থেকেই শুরু করছি। আমি কিন্তু আলুগুলো একটু লবণ দিয়ে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, আর এবার এগুলো খোসা ছিলে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু বড় আলুগুলো এভাবে টুকরো টুকরো করে কেটেই সিদ্ধ করে নিয়েছিলাম। চাইলে কিন্তু এখানে ছোট আলুটাও ব্যবহার করা যেতে পারে। তো এখানে একটা মশলার প্রয়োজন, তার জন্য আমি কিছুটা চীনাবাদাম, আদা আর কাঁচা ঝাল আর জিরে এগুলো কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। এরকমই একটা পেস্ট তৈরি করে নিতে হবে। চাইলে কিন্তু এখানে কাজু বাদাম বা পেস্তা বাদামও কিন্তু দেওয়া যেতে পারে। তো এবার আমি রান্নার জন্য চলে এসেছি। কড়াইতে কিন্তু কিছুটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ফোড়ন হিসেবে এখানে কিন্তু গরম মশলা ব্যবহার করা যেতে পারে। তো আমি এটাই দিয়ে নিয়েছি। আর এরপরে এটা যখন একটু লাল হয়ে যাবে, তখনই কিন্তু সেই বেটে রাখা মশলাটা ব্যবহার করতে হবে। তো মশলা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে কিছুটা টক দই নিয়ে নিয়েছি। তো টক দইটা ভালো করে চামচ দিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে। টক দইটা কিন্তু ফেটিয়েই ব্যবহার করতে হবে। আর এখানে চাইলে হালকা চিনিও ব্যবহার করা যেতে পারে। তো আমি ফেটিয়ে নিয়েছি। আর এদিকে সেই মশলার মধ্যে কিছুটা জিরের গুঁড়ো, হলুদ, লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানোর জন্য এখানে একটু জলও ব্যবহার করে নিচ্ছি, কারণ মশলাটা পুড়ে গেলে খেতে কিন্তু তিতে হয়ে যাবে। সেজন্য একটু মশলাতে জল ব্যবহার করে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি তো কাঠের চুলায় রান্না করছি, সেজন্য কিন্তু আমার ধোয়া হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এবার কিন্তু আমি এই মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এখানে কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। চাইলে কিন্তু কাঁচা আলুটা এভাবে রান্না করা যায়, কিন্তু আমার কাছে মনে হলো কাঁচা আলুর থেকে এভাবে আলুটা সেদ্ধ করে আলুর দমটা রান্না করলে বেশি টেস্টি হয়। তো ভালো করে আলুর সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি মশলাটা। এই পর্যায়ে এখানে কিন্তু আমি সেই টক দইটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 50 গ্রামের মতো টক দইটা দিয়ে নিয়েছিলাম। তো সেইটুকুই টক দই ভালো করে ফেটিয়ে আমি কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি। আর এই টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কি আলুর সাথে মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে, কারণ আলুটা তো সেদ্ধ করা, সেজন্য এই সেদ্ধ আলুর সাথে যেন মশলার ফ্লেভারটা ভালো করে মিশিয়ে যায়। সেজন্যই কিন্তু একটু সময় নিয়ে অল্প জালে এই মশলাটা সাথে ভালো করে আলুটা কষিয়ে নিতে হবে।
আর এখানে দেখো আমি কিন্তু একটু সময় নিয়েই কষিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এভাবে সময় নিয়ে কষিয়ে নিয়ে তারপর কিন্তু এখানে একটু চিনি দিয়ে দেবে। যেহেতু এখানে আমি টক দইটা ব্যবহার করেছি সেজন্য কিন্তু সামান্য চিনি ব্যবহার করতেই হবে, তা না হলে এর আসল স্বাদটা পাওয়া যাবে না। তো এবার আমি আরও একটু ভালো করে মিশিয়ে এখানে কিন্তু আমি সেই টক দইয়ের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এখানে অতিরিক্ত জলটা ব্যবহার করা যাবে না, কারণ আলুটা তো আমার আগে থেকেই সেদ্ধ হয়ে গিয়েছে। সেজন্য যতটুকু ঝোল করব ঠিক ততটুকুই কিন্তু ঝোলটা দিয়ে নিতে হবে। তো আমি এরকমই জল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু এর থেকে বেশি জল দিলে খেতে ভালো লাগবে না। যখন আমার আলুর দমটা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা আরও ঘন হয়ে যাবে। যেহেতু এখানে বাদাম বাটা দেওয়া আছে, টক দই দেওয়া আছে, সেহেতু ঝোলটা কিন্তু আমার এঁটে আসবে। সেই হিসেব মতো কিন্তু এভাবে ঝোল দিয়ে উপর দিয়ে কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। তো আমি সব কিছু ভালো করে মিশিয়ে এভাবে কিন্তু ঢেকে আলুর দমটা রান্না করে নেব। অতিরিক্ত সময় কিন্তু লাগে না, কারণ আলুটা আমার সেদ্ধ হয়ে রয়েছে, সেজন্য কিন্তু দ্রুতই হয়ে যায়। এখন কিন্তু আমি এখানে গরম মশলাটা বেটে নেব। আমি কিন্তু সমস্ত মশলা শিলপাটা দিয়েই ব্যবহার করছি। চাইলে কিন্তু তোমরা গুঁড়ো মশলাটাও ব্যবহার করতে পারো, তবে শিলপাটায় বাটা মশলার স্বাদ যেন বেশি টেস্টি হয়। সেজন্য আমি কিন্তু এখানে গরম মশলাটা এভাবে শিল দিয়ে রেখে ভালো করে বেটে নিচ্ছি। আর যারা শিলপাটার মশলা খেয়ে থাকো তারা এভাবেই খেতে পারো, তাহলেই বুঝতে পারবে এর স্বাদটা কতখানি হয়। বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার সাথে আছো, আমাকে লাইক দিতে ভুলে গেছো, তারা কিন্তু তোমাকে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। তো এই পর্যায়ে আমি গরম মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার আলুর ঝোলটা ঘন হয়ে এসেছে। এর থেকে আর একটু বেশি সময় ফুটালে কিন্তু আমার আলুর ঝোলটা একেবারে মরে যাবে। তখন না খেতে একটুই ভালো লাগে না। যদি আমরা রুটি বা লুচির সাথে খেতে চাই তাহলে ঝোলটা কিন্তু আর একটু কমিয়ে নেওয়াই যেতে পারে। তো ভাতের জন্য খেতে গেলে এরকম ঝোল থাকলেই এনাফ। তো আমরা ভাতের সাথে খাবো সেজন্যই কিন্তু এভাবেই, আর বেশি ফুটাবো না। তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেখো রঙটা কতটা দারুণ হয়েছে, আর দেখতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে। তো এরকম করে সামনে পুজোয় আমরা কিন্তু আলুর দমটা রান্না করে নিতে পারি। যেহেতু আমরা পুজোর সময় অষ্টমীর দিন পর্যন্ত নিরামিষ খেয়ে থাকি, তো এই সময়ের মধ্যে কিন্তু আমরা এভাবে কিন্তু আলুর দমটা রান্না করে নিতে পারি। আর দুর্গাপুজোর স্পেশাল এরকম আলুর দম থাকলে দুর্গাপুজোর সময় খেতে কিন্তু ভারী ভালো লাগে। তো তোমরা দেখতে পেলে আমার কিন্তু আলুরদমটা হয়ে গিয়েছে। আমি কিন্তু একেবারে কড়ার থেকে নামিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেব। এরই সাথে আমার তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি আলুর দমটা। এরকম আলুর দম হলে রুটি, পরোটা, লুচি সব কিছুই কিন্তু জমে যাবে। আমরা যেহেতু বাঙালি সেহেতু কিন্তু আমাদের ভাতের সাথেই সব কিছু খেতে বেশি পছন্দ করি। তো আমি ভাতের জন্যই রান্না করেছি এই ঝোলটা, আর যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও কমে যাবে। তো সেজন্য তোমরা যে যা দিয়ে খাবে সেভাবেই কিন্তু ঝোলটা কম বেশি করে নিও। তবে কিন্তু এ খেতে খুবই দুর্দান্ত হয় আর খুবই সুস্বাদু হয়। তোমরা এভাবে পুজোর সময় বাড়ি বানিয়ে খেয়ে দেখো, এর স্বাদটা কিন্তু অন্য রকম লাগে।
তো আমরা বিভিন্ন রকমভাবে আলুর দম খেয়ে থাকি, একবার কিন্তু এভাবে তোমরা বাড়িতে সবাই ট্রাই করে দেখো। দেখবে অন্য সব কিছুর থেকে এটাই যেন বেশি ভালো লাগছে। তাহলে বন্ধুরা আর এখানেই ভিডিওটা শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।